আহার যোগাইছে। অথচ আজকে দেশ স্বাধীনের 53 বছর পরে এসে আমরা দেখছি তাদের মুখেই আর আহার নেই, তাদের সয় সম্পদ নেই, তাদের হাতে কোনো পুঁজি নেই যে ব্যবসা বাণিজ্য কিছু একটা করে খাবে। তো আমরা আজকে অহিংস গণঅভ্যুত্থান যে কথাটা আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাচ্ছি, বাংলাদেশ একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। স্বাধীনতার মধ্য দিয়ে তো আমাদের একটা চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা ছিল। সেটি কি? সেটি হচ্ছে সংবিধানে পরিষ্কারভাবে লেখা আছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে কি আমাদের মধ্যে সাম্য আছে? ধনী দরিদ্র বৈষম্য বিশাল। মানবিকতা আছে? ন্যায় বিচার আছে? কোনোটাই নেই। তো আমাদের স্বাধীনতা অর্জনের যে মূল লক্ষ্য, সেটির থেকে আমরা কিন্তু সরে গেছি। আর 53 বছর পরে আমরা দেখছি যে আমাদের হাতে জমি জমা টাকা পয়সা যা ছিল আস্তে 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 আমরা হারাচ্ছি। কীভাবে হারাচ্ছি সেটা কিন্তু আমরা কেউই জানি না, কারণ ওই জ্ঞান আমাদেরকে দেওয়া হয় না। সে জ্ঞানটি কি? ধরেন আমরা এখানে বলছি এই রাষ্ট্র চলে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে। ভ্যাট ট্যাক্স দাতা কারা? জনগণ। আমরা ভ্যাট ট্যাক্স দেই। কত টাকা ভ্যাট ট্যাক্স দেই? আপনি যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনারা কি ট্যাক্স দেন, বলবেন না আমরা তো কোনো ট্যাক্স দেই না। ট্যাক্স অবশ্যই দেই। কিভাবে দেই আপনারা সেটি যদি শোনেন তাহলে আপনি বুঝবেন যে ইরে বাবা, এইভাবে আমাদেরকে শূন্য করে ফেলতেছে। যেমন ধরেন এই বছরে বাজেট হয়েছে, আমাদের বক্তা বলেছেন জালালউদ্দিন আহমেদ, 7,73,000 কোটি টাকার বাজেট হয়েছে। এই বাজেটে আমরা মানুষ হলো 18 কোটি। 18 কোটির মধ্যে দিয়ে যদি মাথাপতি ভাগ দেই, আমাদের এক একজনে আসে 44,300 টাকা। ওই যে শিশুটি বসে আছে ওর মাথায়ও 44,300 টাকা ভ্যাট ট্যাক্স আছে। ওইগুলা সারা বছর ভরে আমরা দিব, কিন্তু কেউ টের পাবো না যে কীভাবে দিলাম। এই যে দৈনিক বাজারে দ্রব্যমূল্য দাম বাড়ে, কেন বাড়ে? প্রত্যেকটা জিনিসের উপরে, এই খাদ্য দ্রব্য, স্যান্ডেল, জুতা, জামা কাপড়, কৃষিকাজে আমরা সার, কীটনাশক, মেশিনপত্র যেটাই ব্যবহার করি না কেন, সব কিছুর উপরই ভ্যাট ট্যাক্স আছে। তো সেখানে বলা হয়, অর্থনীতিবিদরা বলেন যে শতকরা 43 টাকা। 43 টাকা আপনি যদি 100 টাকা খরচ করেন, 43 টাকা ভ্যাট ট্যাক্সই চলে যায়। এই যে দ্রব্যমূল্য বাড়ে, চালের দাম বাড়ে, ডিজেলের দাম বাড়ে, তারপরে তেলের দাম বাড়ে, এই সমস্ত বাড়তি হলো এই ভ্যাট ট্যাক্সের কারণে। এখন এই যে টাকা দিচ্ছি, আমার পারিবারিক ব্যয় বাড়ছে, আয় কি বাড়ছে? আয় বাড়ছে না। যার জন্য আজকে জমি বিক্রি করছি, ছেলে মেয়ে লেখাপড়া শিখাতে পারছি না। ছেলে মেয়ে লেখাপড়া শিখলেও তাদের চাকরি হচ্ছে না। ঘুষ ছাড়া কোনো চাকরি নাই। ঘুষ দিয়েই যদি চাকরি নিব, তাহলে এই 30 লাখ লোক শহীদ হলো কেন? 71 সালে যুদ্ধ করে 30 লাখ শহীদ হলো কেন? 2 লাখ মা বোনের ইজ্জত হরণ হলো কেন? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে আসে। আমরা মুক্তিযোদ্ধারা খুবই ব্যথা পাই। এরকম দেশ অর্থরাজনীতি আমরা স্বাধীন করি নাই। তো সেক্ষেত্রে আমাদের এখন পরিষ্কার বক্তব্য, এই রাষ্ট্রে দুর্নীতির মাধ্যমে 53 বছরে বিদেশের বিভিন্ন দেশে 20 থেকে 25 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। আর দেশের মধ্যে আছে 88 লক্ষ কোটি টাকা। আমি মুখ দিয়ে খুব অল্প কথাই বললাম, আপনাকে যদি এখনই কাগজ কলম দিয়ে বসাই দেওয়া যায়, ডান পাশে শূন্য দিলেও 2-4 ঘন্টার মধ্যে শেষ হবে না এই টাকার পরিমাণটা এত। এই টাকার মালিক কারা? এই যে বিদেশে টাকা পাচার হয়েছে, দেশের মধ্যে মজুদ হচ্ছে, টাকার মালিক কারা? জনগণ। আমাদের কথা, জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে। ওই টাকা উদ্ধার করতে হবে। এই যে উদ্ধার করার জন্য আমরা একটা আইন তৈরি করছি। সে আইনের নাম দিছি অবৈধ
অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা। অর্থাৎ এই আইন জাতীয় সংসদে পাশ হবে। জাতীয় সংসদ হলো কাদের প্রতিনিধিত্ব করে? জনগণের প্রতিনিধিত্ব করে। জনগণের যেটা ইচ্ছা, জনগণের যেটা আকাঙ্ক্ষা, সেই কথা জাতীয় সংসদকে শুনতে হবে। আমাদের দ্বারা ভোটের দ্বারা নির্বাচিত এমপি মন্ত্রী যেই থাকুক না কেন, তারা কিন্তু আমাদের কথা শুনতে বাধ্য। কিভাবে বাধ্য? এই যে আমরা 1,80,00,000 মানুষের আবেদন সংগ্রহ করছি, এই 1 কোটি কিন্তু আমরা সংগ্রহ করে ফেলছি, আরও 80 লাখ সংগ্রহ আমরা এই 5 মাসের মধ্যে হয়ে যাবে। আমরা 10ই ডিসেম্বর সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এই যে সামনে যারা রুগ্ন দেহ নিয়ে বসে আছেন, কৃষক, শ্রমিক, হকার, বেকার, ক্ষুদ্র ব্যবসায়ী, মধ্য ব্যবসায়ী যারা আছেন, তাদের সবারই পুঁজি দরকার। আমরা বলেছি এই টাকা এই আইনের মাধ্যমে উদ্ধার হবে। এদেরকে বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পুঁজি দিতে হবে। এই পুঁজি পাবে তাদের সামর্থ্য, যোগ্যতা অনুযায়ী যাদের দরকার, তারা নিয়ে এই পুঁজি তারা ব্যবসায় বিনিয়োগ করবে। যখন লাভ হবে, সেই লাভের 4 ভাগের 1 ভাগ কিস্তি দিয়ে দিয়ে শোধ করবে। যত বছর, যদি 100 বছর লাগে, 100 বছর ধরে এই কিস্তি শোধ করবে। বাপ পারবে না ছেলে করবে, ছেলে পারবে না নাতি করবে, এখানে কোনো সুদ নেই। এইভাবে যদি মানুষ টাকাটা খাটাইতে পারে, কৃষি ক্ষেত্রে খাটাইতে পারে, জমিতে খাটাইতে পারে, হাঁস মুরগির খামার করে খাটাইতে পারে, মৎস্য করে খাটাইতে পারে, ছোট ছোট ব্যবসা করে খাটাইতে পারে, গাড়ি কিনতে পারে, লরি কিনতে পারে, ট্রাক কিনতে পারে, বাস কিনতে পারবে, কারা পারবে? যারা স্বল্প পুঁজির মালিক, যারা পুঁজিহীন, তারাই এই ঋণটা পাবে। সেই জন্য আমরা এই যে ফরম্যাট দিয়েছি আবেদন সংগ্রহ করার। এই যে এইখানে কাজ করতেছেন আমাদের সিমির মাধ্যমে আরও অনেক সংগঠকরা কাজ করতেছে, কিন্তু সবার কাছে তো আমরা আসতে পারি না। অনেক কষ্ট করে সিমির আহ্বানে কিন্তু আজকে আপনাদের এলাকায় এসেছি। তো কেন এসেছি আমি আগেই বলেছি, এই রংপুরের মাটি আমার মুক্তিযুদ্ধের স্মরণের ঘাঁটি। এই রংপুরের মাটি আমার দেহে লেগে আছে। এই রংপুরের মানুষের চেহারার যখন রুগ্নতা দেখি, আমি আসার সময় বিভিন্ন পথ ঘুরে আসছি, যখন দেখি রংপুরের মানুষের ছোট ছোট টিনের ঘর, বাড়িটার কোনো সৌন্দর্য নাই, তাদের ক্ষেত খামারিটাও কেমন যেন একটা বর্ণহীন পড়ে আছে। এই যে দৃশ্য, পাশাপাশি অন্য জেলায় যান, অন্য উপজেলায় যান, এর থেকে অনেক উন্নত তারা। রংপুরবাসী কি চিরদিন মফিজ হয়ে থাকবে? বলুন, আমরা মফিজ হয়ে থাকতে চাই না। আমাদের পুঁজি নেব, পুঁজি ফেরত নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমরা রুজি রোজগার বাড়াবো, আমাদের অর্থনৈতিক উন্নতি হবে, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, আমাদের ছেলেমেয়েরা ব্যবসা বাণিজ্য করবে। এই দেশ আপনার ঘর বাড়ি হবে, রাস্তাঘাট হবে, বিদ্যুৎ আসবে, দেশের উন্নয়ন হবে আপনার উন্নয়নের মাধ্যমে। কোটি কয়েক মানুষের 7তলা বিল্ডিংয়ের সাথে আমার আপনার উন্নয়নের কোনো সম্পর্ক নেই। কোটি কয়েক মানুষের বাড়িতে এসি লাগানোর সাথে আমার জীবন মানের উন্নয়নের সম্পর্ক নেই, আপনার জীবন মানের উন্নয়নের সম্পর্ক নেই। সুতরাং আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে। এই যে দেখেন, এখন পত্র পত্রিকা মিডিয়ায় দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? বড় বড় সাহেবরা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করছে। কোথা দিয়ে নিয়ে গেলাম আমরা কেউ জানে, কিন্তু তারা ভদ্রবেশী, তারা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষমতাধর ছিলেন, তারাও কিন্তু ধরা পড়ছে। এখন আমাদের দেশের নেতৃস্থানীয়রা কি বলছেন? বলছেন দুর্নীতিতে জিরো টলারেন্স। আমরা দুর্নীতির এই যে আইন, এই আইন পাস করার মধ্য দিয়ে আমরা আমাদের টাকা উদ্ধার করব, সারা বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ করব। এটি আমাদের প্রতিজ্ঞা। আমরা আসুন সবাই মিলে আমরা আবেদন করি, নিজেদের টাকা নিজে ফেরত নেই। আর 10ই ডিসেম্বর সকাল 10টায় আমরা জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে আমরা জানান দেই আমাদের টাকার প্রয়োজন, এই আইন দ্রুত পাস করুন।
এবং জনগণের ইচ্ছা যখন দেখবে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষের এই দাবি ইচ্ছা, তারা তো মারামারি করার জন্য আসে নাই, তারা খুনাখুনি করার জন্য আসে নাই, তারা কোনো সরকার পরিবর্তনের জন্য আসে নাই। আমরা আপনারা সবাই মিলে আমাদের অধিকারের কথা বলে আমরা আইনটি পাশ করিয়ে নেব। তো এইটুকু বলেই আমি আমার কথা শেষ করছি। আপনারা কি সব বুঝেছেন? পরিষ্কার বুঝেছেন? তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে উত্তর দিব। আর এখন যে ইয়া কই আপনারা ওই যে সৌভাগ্য যে